গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। আজকে তোমাদের সঙ্গে ফুড এসআই মক টেস্ট নাম্বার 6 আলোচনা করব। মক টেস্টে টোটাল 25টা কোয়েশ্চান থাকবে, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চানগুলো শুধু অ্যান্সার না, তার সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্ট বিভিন্ন রকম তথ্য ডিসকাশন করব। তো চ্যানেলটা যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো, সাথে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক করো, নোটিফিকেশনের বেল আইকন প্রেস করো। আগামীকাল তোমাদের অ্যাডমিট কার্ড বেরোচ্ছে 2 মার্চ। 16 এবং 17 তারিখ এই দুদিন ফুড এসআইয়ের পরীক্ষা হবে 6টা শিফটে। তো পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি সেটা তো অবশ্যই দেবো, কালকে নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। যদি সাবস্ক্রাইব করে থাকো অ্যাডমিট কার্ড কখন বেরোচ্ছে সেটাও জানতে পারবে। তো আজকে আমরা মক টেস্ট নাম্বার 6টা ডিসকাশন করি। কোয়েশ্চানগুলো খুব সুন্দর আছে, প্রত্যেকটা কোয়েশ্চান পজ দিয়ে তোমরা সলভ করো। তো ফার্স্ট কোয়েশ্চানটা দেখে নেওয়া যাক। 2011 সালে জনঘনত্ব কত ছিল? 2011 সালের সেন্সাসের কথা বলছে। 2011 সালের যে সেন্সাস সেটা ছিল 7th সেন্সাস, ঠিক আছে। আর 2021 সালে জনভাগিদারি সেন্সাস হচ্ছে 2021 সালে, সেই সেন্সাসটা 8th সেন্সাস হচ্ছে ভারতের স্বাধীন হওয়ার পর। আর সেন্সাস সম্বন্ধে বলতে গেলে লর্ড মেও 1872 সালে ভারতে প্রথম সেন্সাস হয়। তো এতগুলো তথ্য তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যে ফার্স্ট সেন্সাস হয় কত সালে। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব 2011 সালে ছিল 1028। যদি বলা হয় সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত রাজ্য, তো সেটা হবে বিহার। বিহারের জনঘনত্ব হচ্ছে 1102, ঠিক আছে। এটা হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য। এছাড়াও শিক্ষার দিক থেকে প্রশ্ন আসে এমসিকিউ, যে সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি, বা সেদিক থেকে দেখতে গেলে বিহার হচ্ছে সবচেয়ে বিহার না, কেরল হচ্ছে সবচেয়ে এডুকেটেড রাজ্য, ঠিক আছে। কেরলের লিটারেসি রেট অনেক হাই, এবং যদি অল ইন্ডিয়া বেসিসে লিটারেসি রেট বলা হয় তো সেটা হবে 74.04। 74.04 হচ্ছে অল ইন্ডিয়া বেসে লিটারেসি রেট, ফিমেল মেল দুটো মিলিয়ে। তো এটা জনঘনত্ব হচ্ছে 1028, সবচেয়ে বেশি জনঘনত্ব হচ্ছে বিহার, যার 1102 হচ্ছে জনঘনত্ব, ঠিক আছে। অনেকগুলো ডিসকাশন করছি তথ্য যাতে তোমাদের পুরোপুরি কভার হয়ে যায়, টপিকটার অনেকটা অংশ কভার হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটা হচ্ছে বিদেশ থেকে, মানে কিছু সংগঠন ছিল যেগুলো বিদেশ থেকে ভারতকে আর্থিকভাবে বা অন্যান্যভাবে সহযোগিতা করছিল স্বাধীনতা অর্জনের জন্য। তো সেইরকম একটা সংগঠন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, যেটা গঠন হয়েছিল রাসবিহারী বসু। এবং এই রাসবিহারী বসু ইনি জড়িত ছিলেন 1912 সালে দিল্লি কনস্পিরেসি কেস, দিল্লি ষড়যন্ত্র মামলা। এই মামলাটা কি না, এটাই হয়েছিল বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করা। তো এইটা 1912 সালে হয়, এবং বড়লাট লর্ড হার্ডিঞ্জ ইনি বঙ্গভঙ্গটা রোধ করেছিলেন। মানে বঙ্গভঙ্গ 1905-এ হয়, 1911 সালে তিনি রোধ করেছিলেন। এবং ভারতের ক্ষেত্রে রাজধানীটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। 1912 সালে ভারতের রাজধানী কিন্তু দিল্লি হয়, কলকাতায় ছিল তার আগে, তারপরে দিল্লিতে হয়। বড়লাট লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। তো তিনি ছিলেন এই বঙ্গভঙ্গ মানে রোধ করেন, বঙ্গভঙ্গ হয়েছিল সেটা রোধ করেন বড়লাট লর্ড হার্ডিঞ্জ। আর রাসবিহারী বসু কী করেছিলেন, তিনি তার উপর বোমা নিক্ষেপ করার জন্য একটা প্ল্যানিং করেছিলেন, যার জন্য একটা মামলা হয়। সেই মামলাটার নাম দিল্লি ষড়যন্ত্র মামলা বা দিল্লি কনস্পিরেসি কেস, ঠিক আছে। এইখানে আরেকজন ব্যক্তির নাম আছে, দেখো অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। ইনি একজন বিখ্যাত ব্যক্তি, কারণ যখন ভারত ছাড়ো আন্দোলন হয় তখন কিন্তু টানা তিনি 6 বছর বা 7 বছর কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং কংগ্রেসের সভাপতি হিসাবে দেখতে গেলে ইনি হচ্ছেন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি বা ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি, ঠিক আছে। তো এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আর রাসবিহারী বোসের কথা বললে আরেকটা জিনিস জানবে, যে রাসবিহারী বোস সুভাষচন্দ্র বসুকে আইএনই গঠন করার জন্য আইনের সমস্ত দায়িত্ব তিনি দিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সুভাষচন্দ্র বসু 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পুরো মানে ক্ষমতাটা তার হাতে দেওয়া হয়, এবং তিনি দেশ স্বাধীন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। ওপেন মার্কেট অপারেশন কি কাদের সঙ্গে যুক্ত? ওএমও। তো আমরা জানি রিজার্ভ ব্যাঙ্ক কী করে, ভারতে মনিটারি পলিসি বা মুদ্রানীতি নির্ণয় করে। এই মুদ্রানীতিরই একটা অংশ হচ্ছে বা কোয়ান্টিটেটিভ অংশ হচ্ছে তোমার ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনে কী করা হয়, বাজার থেকে যে গভর্নমেন্ট সিকিউরিটি আছে সেগুলো কেনা বেচা হয়। গভর্নমেন্ট সিকিউরিটি বা জিসেক, অনেক সময় বলা হয় জিসেক। তো গভর্নমেন্ট সিকিউরিটি বা জিসেক কেনা বেচা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, এক কথায় বললে এটাই।
এর মাধ্যমে কি করা হয়? এর মাধ্যমে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল কাজ হচ্ছে মনিটারি পলিসি কন্ট্রোল করা বা মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা, তার সাথে দেশের অর্থনৈতিক প্রগতিটাকে সঠিক রাখা, তার সাথে হচ্ছে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোলে রাখা। মুদ্রাস্ফীতি কন্ট্রোলে কততে রাখা হয়? 4 ± 2, অর্থাৎ 2 থেকে 6% কিন্তু ইনফ্লেশন রাখার টার্গেট দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে, এবং সেই টার্গেট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক কাজ করে, মনিটারি পলিসি কমিটি। ঠিক আছে, তো ওপেন মার্কেট অপারেশন এটা কোনোটার সঙ্গেই যুক্ত নয়, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের একটা মনিটারি পলিসি বা মুদ্রানীতি। অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন অরণ্যের বিভাগটি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে আছে? ভারতে যে মূলত বৃষ্টিপাত হচ্ছে ক্রান্তীয় মৌসুমি ধরনের বৃষ্টিপাত হয়, জলবায়ুটা সেই রকম। তো মৌসুমি বায়ু যখন প্রবেশ করে সাউথ ইস্ট, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ অংশ জুড়ে 80%-এর উপর বৃষ্টিপাত হয়, এবং এই বৃষ্টিপাতের ফলে যে ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে ভারতে সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ঠিক আছে, ট্রপিক্যাল ডেসিডিয়াস, ময়েস্ট ডেসিডিয়াস, টপিক্যাল, কোশ্চেনটা দেখো, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস। তো অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরেকটা জিনিস জানতে হবে যে ভারতের কিছু জায়গা আছে যেখানে চিরহরিত অরণ্য পাওয়া যায়। এই জায়গাগুলোর নাম হচ্ছে উত্তর পূর্ব হিমালয়, মানে হিমালয়ের যে পূর্বাঞ্চল যেটা সেই অংশে আছে, উত্তর পূর্ব হিমালয় আছে। দ্বিতীয় হচ্ছে উত্তর পূর্ব বা পূর্বাঞ্চল, যেটা ভালো করে বলা হয় পূর্বাঞ্চল। আর পশ্চিমঘাট পর্বতমালায় আছে, পশ্চিমঘাট পর্বতমালাতেও এই ধরনের ক্রান্তীয় যে চিরহরিত অরণ্য সেটা পাওয়া যায়। ঠিক আছে, এই তথ্যগুলো জেনে রাখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে নাসিক লিপিকার, নাসিক প্রশস্তি। ঠিক আছে, নাসিক প্রশস্তি। তো এই নাসিক প্রশস্তি হচ্ছে সাতবাহন রাজা সাতকর্ণী। ঠিক আছে, সাতবাহনদের সাতকর্ণী। তো গৌতমীপুত্র সাতকর্ণীর কথা বলছি এখানে, সাতকর্ণী বলতে গৌতমীপুত্র সাতকর্ণী। তো এই নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমী বলশ্রী। এটা কিন্তু WBCS-এর কোয়েশ্চান, গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তির রচনাকার। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে জড়িত একটা লিপি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, তো এই তথ্যগুলো জানো। আর সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে সিমুক, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিমুক। তো অপশান এটা হয়ে গেল ডি, কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান ডি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। বায়ুপ্রবাহ প্রধানত নির্ভর করে, বায়ুপ্রবাহ কিসের উপর নির্ভর করে? দেখো, বায়ুপ্রবাহ নির্ভর করে চাপের উপর। বায়ু সাধারণত উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। উচ্চ চাপ মানে যেখানে উষ্ণতা কম, যেখানে ঠান্ডা সেখানে উচ্চ চাপ, যেখানে গরম সেখানে নিম্নচাপ। তাহলে উচ্চ চাপ থেকে হাই থেকে লো, এইভাবে কিন্তু বায়ু প্রবাহিত হয়, হাই প্রেশার থেকে লো প্রেশার। আর বায়ু প্রবাহের দিকটা যদি পৃথিবীর গ্লোবে দেখা যায়, তো উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। এটা হয় সম্পূর্ণভাবে কোরিওলিস ফোর্সের জন্য। কোরিওলিস ফোর্স হচ্ছে পৃথিবীর যে ঘূর্ণন গতি, সেই জন্য কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ হয়, বল প্রযুক্ত হয়, সেটার জন্য ডান দিকে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এটাই হচ্ছে কোরিওলিস বল। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল চাপের উপর, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আইপ্যাড কোন কোম্পানির তৈরি? এটা সহজ কোয়েশ্চেন। আইপ্যাড হচ্ছে অ্যাপেল কোম্পানির একটা প্রোডাক্ট, এবং অ্যাপেল কোম্পানির বর্তমান সিইও হচ্ছেন টিম কুক। টিম কুক হচ্ছে অ্যাপেল কোম্পানির সিইও। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। তো এটার কারেক্ট অ্যান্সার হবে JB কৃপালানি। JB কৃপালানি তিনি ছিলেন কংগ্রেসের সভাপতি ডিউরিং ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীন হওয়ার সময়। আর যদি বলা হয় ইয়াংগেস্ট, তো আমি বলেছি যে মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন ইয়াংগেস্ট বা সবচেয়ে কম বয়সী বা কনিষ্ঠতম কংগ্রেস সভাপতি। এছাড়াও এইখানে একটা অপশান আছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন 1929 সালের লাহোর কংগ্রেসের সভাপতি। এই লাহোর কংগ্রেস উল্লেখযোগ্য কারণ লাহোর কংগ্রেসের 1929 সালে পূর্ণ স্বরাজের দাবি রাখা হয়। তাহলে লাহোর কংগ্রেস গুরুত্ব কেন? পূর্ণ স্বরাজের দাবি রাখা হয় 1929 সালে, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ভারতবর্ষের প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? ভারতে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, তো এটা শুরু করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি মার্কেট কন্ট্রোল নীতি করেছিলেন। তার জন্য বিভিন্ন অফিসার ছিলেন, সাহানি মান্ডি, আর আরও কিছু কিছু নাম ছিল, তো আমার এই নামটা মনে এলো।
আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ করেন। ইলতুৎমিশের খ্যাতি কী জন্য? ইলতুৎমিশ শুরু করেছিলেন ইকতা প্রথা, ঠিক আছে। আর যদি বলা হয় সুলতানি, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলতুৎমিশ, ঠিক আছে। আর মোহাম্মদ বিন তুগলক, ইনি ছিলেন দিওয়ান ই কোহি নামক একটা দপ্তর শুরু করেছিলেন, দিওয়ান ই কোহি, যার মূল কাজ ছিল এগ্রিকালচার বা কৃষিকাজের সঙ্গে লোন দেওয়া, মানে কৃষকদের কম সুদের হারে লোন দেওয়া। এটাই ছিল দিওয়ান ই কোহির মেন কাজ, যেটা মোহাম্মদ বিন তুগলক শুরু করেছিলেন। আকবর কি করেছিলেন? আকবর একটা নতুন ধরনের ধর্ম, যেটা ছিল বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সব ধর্মকে মিলিয়ে একটা ধর্ম, যার নাম দিন ই ইলাহি, ঠিক আছে। এই দিন ই ইলাহি চালু করেছিলেন 1582 খ্রিস্টাব্দে। আর রাজা বীরবল ছিলেন এর প্রথম মানে শিষ্য দিন ই ইলাহি, ঠিক আছে। তো এতগুলো তথ্য তোমাদের কাছে শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, হ্যাঁ, সামনে পরীক্ষা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বদক্ষিণতম নদী কোনটি? ভারতের সর্বদক্ষিণতম নদী হচ্ছে পেন্নার, ঠিক আছে। সর্বদক্ষিণতম নদী হচ্ছে পেন্নার। আর যদি বলা হয় সবচেয়ে বড় নদী দক্ষিণ ভারতের, সেটা হচ্ছে গোদাবরী। সবচেয়ে বড় নদী গোদাবরী, ঠিক আছে। এই গোদাবরীটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে এই গোদাবরী। আর উত্তরতম নদী যদি বলা হয়, সেক্ষেত্রে ঝিলাম হবে সবচেয়ে নর্দার্ন মোস্ট, মানে উত্তরতম নদী হচ্ছে ঝিলাম। এটাও জেনে রাখো, দক্ষিণতম পেন্নার, উত্তরতম ঝিলাম, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? দ্রাঘিমাংশ মানে আমরা দেখেছি 68 থেকে মোটামুটি 97 ডিগ্রি, এইটা হচ্ছে ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার। আর উত্তর দক্ষিণে 6 থেকে বা 6 এরকম হবে থেকে 37 বা কিছু এরকম ডিগ্রি হচ্ছে ভারতের বিস্তার। এগুলো সবে হচ্ছে ইস্ট, 68 ডিগ্রি ইস্ট থেকে 97 ডিগ্রি ইস্ট এরকম হবে, হ্যাঁ। আর উত্তর গোলার্ধে আছে সেটা 8 থেকে 37, এটা হচ্ছে বিস্তারটা তোমরা জিওগ্রাফি ক্লাস করেছো হয়তো বিভিন্ন জায়গায়, সেই জিওগ্রাফির লোকেশনটা ইন্ডিয়ার ভালো করে জানবে, এটা কাজে লাগবে। এবং সবচেয়ে পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং সবচেয়ে পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাটের গোহরমতা হচ্ছে পশ্চিমতম স্থান, পূর্বতম স্থানটা হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশের, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অরুণাচল প্রদেশ। উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3200 সামথিং 14 এরকম কিছু হবে উত্তর দক্ষিণে, আর পূর্বে পশ্চিমে হচ্ছে 2933, পূর্বে পশ্চিমে 2933, উত্তর দক্ষিণে 3214, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, পাঁচমারি শৈল শহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? পাঁচমারি শৈল শহর এটি হচ্ছে সাতপুরা পর্বতের সবচেয়ে বড় শৃঙ্গ হচ্ছে ধূপগড়, ঠিক আছে। তো নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ দেবদাবেত্তা। আর তোমরা আরাবল্লী, এটা আরাবতী না, আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ, এটা বলো, কমেন্ট সেকশনে জানাও। বিন্ধ্য সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুডউইল পিক, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুডউইল পিক, সদ্ভাবনা শৃঙ্গ। এগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে, নোট ডাউন করবে, খাতা পেন নিয়ে বসে যাও এবং কোশ্চেনগুলো সলভ করো। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে হাম্পিতে দেখা যায়। বিজয়নগরটা হচ্ছে তোমার কৃষ্ণা গোদাবরী যে ডেল্টাটা ছিল, বা যে ডেল্টা মানে হচ্ছে যেখানে তোমার বা দোয়াব, কৃষ্ণা এবং গোদাবরীর যে দোয়াব, সেই অঞ্চলের নিয়ে বিজয়নগর এবং বাহামনির মধ্যে ঝগড়া বা সমস্যা ছিল। এবার বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষটা পাওয়া যাচ্ছে হাম্পিতে। আর হাম্পি হচ্ছে একটা ইউনেস্কো সাইট, ইউনেস্কো হেরিটেজ সাইট হচ্ছে একটা হাম্পিতে অনেক বড় বড় মন্দির আছে, ঠিক আছে। তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা এটা জেনে নাও, হরিহর এবং বুক্কা, ঠিক আছে, হরিহর বুক্কা। এবং বিজয়নগরের যে সাম্রাজ্য ছিল সেখানে 5টা বংশ শাসন করে, সঙ্গম, সালুব, তুলুব, আরাভিডু এরকম বংশ আছে, ঠিক আছে। কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্য যেটা হয়েছিল তার সবচেয়ে বড় শ্রেষ্ঠ শাসক। অনেক কিছু বলা যাবে, অনেক ডিসকাশন হবে। নেক্সট কোশ্চেন, তাহলে এটা হয়ে গেল হাম্পি হচ্ছে কর্ণাটক, এটাও জেনে রাখো, কর্ণাটক, এবং একটা ইউনেস্কো সাইট। পরবর্তী কোশ্চেন, কোন কমিশন ভারতের জাতীয় আয় পরিমাপ করে? ভারতের জাতীয় আয় এই জিনিসটা হচ্ছে কি আগে বুঝো।
ভারতের জাতীয় আয় মানে হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। অনেকেই জানে না, ভারতের জাতীয় আয় বলে কিন্তু অ্যাকচুয়াল জানে না। সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এটা খাতায় লিখে রাখো, এইটাই হচ্ছে ভারতের জাতীয় আয়। এবং এই জাতীয় আয়টা পরিমাপ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা ইনস্টিটিউট সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও। তো এই সংস্থাটা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটা ভারতের জাতীয় আয়, সেটা পরিমাপ করে। এরপর বলছি ভারতের জাতীয় আয় বিভিন্নভাবে করা যায়। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখেছি ভ্যালু অ্যাডেড মেথড আছে, প্রোডাক্ট মেথড আছে, ইনকাম মেথড আছে। এই 3 রকম মেথডে কিন্তু জাতীয় আয়টা পরিমাপ করা যায়। ঠিক আছে, এগুলো জেনে রাখো। ফাইন্যান্স কমিশন, এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 280। আর্টিকেল 280-তে আছে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন। পরবর্তী প্রশ্নে চলে যায়। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্ট কে প্রকাশ করেন? ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট, যেটা আইএমএফ কর্তৃক প্রকাশিত হয়। আইএমএফ একটা হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউশন, ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশন, যেক্ষেত্রে কোনো দেশের যদি ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্টে যখন ক্রাইসিস হয়ে যায়, অর্থাৎ তার এক্সপোর্টের টাকা দিতে পারে না, রপ্তানির জন্য যে পরিমাণ তেলের খরচের জন্য যে টাকাটা, সেটা হয়তো দিতে পারছে না, তখন ক্রাইসিস, তাহলে ওই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য আইএমএফ কী করে? শর্ট টার্মে, মানে কম সময়ের জন্য লোন দেয়। এই লোনটা রিসেন্টলি শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছিল ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস থেকে ওঠার জন্য। ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি? ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভালোভাবে যদি বুঝো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে 1945 সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়। এই ওয়ার্ল্ড ব্যাঙ্ককে ব্রিটন টুইন্স বলা হয়। ঠিক আছে, ব্রিটনের টুইন্স এরকম বলা হয়। তো ব্রিটন উডস টুইন। আর এই ওয়ার্ল্ড ব্যাঙ্কটা তৈরি হয়েছে মূলত দুটো সংগঠন নিয়ে, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইডিএ। মনে রাখবে, এগুলো খাতায় লিখো। আইবিআরডি এবং আইডিএ, এই দুটো প্রতিষ্ঠানকে মিলেই তৈরি হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। আইবিআরডি কথাটার ফুল ফর্ম কী হচ্ছে? ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর আইডিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আইডিএ যেটা কাজ, সেটা হচ্ছে সফট লোন। আইডিএর কাজ কি? সফট লোন। ভালোভাবে লিখে রাখো খাতায়। আইডিএ এর কাজ হচ্ছে সফট লোন দেওয়া। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই 4টে প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন, তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান এটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সাইট, সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সাইট। এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আর এটা হচ্ছে কালীবঙ্গান। আর যদি বলা হয় ভোগাবা হচ্ছে নদীর তীরে লোথাল। এই লোথাল সাইটটা আবিষ্কার করেন এস.আর. রাও। তাহলে অনেকগুলো জিনিস আমরা জানলাম। লোথাল হচ্ছে এস.আর. রাও আবিষ্কার করেন। রাভি নদীর তীরে আছে হরপ্পা। ঠিক আছে, এই তথ্যগুলো তোমরা খাতায় লেখো। কালীবঙ্গান, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, আর লোথালে একটা ডক পাওয়া গেছে, মানে বন্দর। লোথালে একটা বন্দর বা ডকইয়ার্ড পাওয়া গেছে, এখানেও কোয়েশ্চেন আসে। দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন, দাঁতের চিকিৎসা যারা করেন তারা কোন ধরনের আয়না ব্যবহার করে? তো অলরেডি আমি বলেছি, কোনো জিনিসকে যদি জুম করে বড় দেখতে হয়, তাহলে অবতল আয়না ব্যবহার করা হয়। তাহলে দন্ত চিকিৎসকরা ভালোভাবে দেখেন, আমাদের দাঁত পরীক্ষা করেন, তাদের দরকার হবে অবতল দর্পণ। এবং গাড়ির ক্ষেত্রে, গাড়ির যেটা উইন্ডস্ক্রিন, রিয়ার ভিউর জন্য, পিছন দিকে দেওয়ার জন্য, সেখানে কিন্তু উত্তল ব্যবহার করা হয়। উত্তলের কি হয়? উত্তলের ফিল্ড অফ ভিউটা বেশি, যার কারণে উত্তলটা ব্যবহার করা হয়। তো ওইটা হচ্ছে উত্তল আয়না, যেটা আমরা গাড়িতে ব্যবহার করি, মোটরসাইকেল হতে পারে বা কারে হতে পারে। আর দন্ত চিকিৎসকরা অবতল আয়না ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইকতা একটা গুরুত্বপূর্ণ প্রথা, যেটি করেন ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেন। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। গিয়াস পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। ঠিক আছে, বৈকাল। আচ্ছা, ভারতের একটা হ্রদ, ইম্পর্টেন্ট হ্রদ হচ্ছে ডাল হ্রদটার নাম হচ্ছে জুয়েল অফ কাশ্মীর। ডাল হ্রদকে কি বলা হয়? জুয়েল অফ কাশ্মীর, কাশ্মীরের জুয়েল। আর কাস্পিয়ান হচ্ছে সবচেয়ে বড় হ্রদ, যেটা কিন্তু স্বাদু জল নয়। ঠিক আছে, কাস্পিয়ান হচ্ছে সবচেয়ে বড় হ্রদ, লার্জেস্ট লেক। নেক্সট কোয়েশ্চেন, লোকসভার স্পিকার
কোন এটি প্রশ্নটা হচ্ছে, তোমরা যদি পজ করে দেখো যে কোন সময় ভোট দেন, তো লোকসভার স্পিকার যে ভোটটা দেন সেটা হচ্ছে কাস্টিং ভোট। যখন দুই দলের বা বিরোধী বা হতে পারে বা অন্য রুলিং হতে পারে, তাদের মধ্যে যখন ইকুয়ালিটি আছে কোনো একটা ব্যাপারে, যখন সমান সমান ভোট হয়ে যায়, তখন লোকসভার স্পিকার তার নিজের ভোটটা দিয়ে ব্যালেন্সটা ঠিক করেন, মানে এক দিকটাই যাতে পাস হয়ে যায় বিলটা, সেরকম কিছু একটা করেন। তো যখন দুই পক্ষের ভোট সমান হয় তখনই লোকসভার স্পিকার ভোট দেন, যেটার নাম কাস্টিং ভোট। আর লোকসভার স্পিকার যখন জয়েন্ট সেশন হয় বা যৌথ অধিবেশন হয়, যেটা আর্টিকেল 108 আছে, সেই 108 বা 108 নম্বর আর্টিকেলের যৌথ অধিবেশনে লোকসভা রাজ্যসভা একসাথেই বসে, সেই সময় লোকসভার স্পিকার তার সভাপতিত্ব করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সঙ্গীত পরিচালক এ.আর. রহমানের পূর্ব নাম কী ছিল? তো তার পূর্ব নাম ছিল দিলীপ শেখর, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটর। মিউচুয়াল ফান্ড মানে কি? যেখানে তোমার গভর্নমেন্টের বিভিন্ন রকম সিকিউরিটি মিউচুয়াল ফান্ড থাকে, তো সেইখানে সেবি রেগুলেট করে। সেবি হচ্ছে ক্যাপিটাল মার্কেট রেগুলেটর, মনে রাখবে, মূলধনী বাজারটা রেগুলেট করে সেবি। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এগুলো রেগুলেটর হচ্ছে সেবি। সেবির প্রতিষ্ঠা হয় 1988 সালে, এখান থেকে বহুতবার কোয়েশ্চেন এসেছে। আর এটাকে বিধিবদ্ধ সংগঠন হিসাবে দেখা হয় 1992 থেকে, অর্থাৎ 1992 থেকে এর আইনসত্ত্ব অধিকারটা দেওয়া হয়। পরবর্তী কোয়েশ্চেন, করোনা রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? করোনার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে RT-PCR। এলিজাটা হচ্ছে এডসের জন্য। আচ্ছা, ওয়েস্টার্ন ব্লট এটা কি? ওয়েস্টার্ন ব্লট হচ্ছে কোনো একটা ক্রোমোজোমের প্রোটিনের অবস্থান এবং তার বৈশিষ্ট্য, এইটা জানার জন্য ওয়েস্টার্ন ব্লট করা হয়। অর্থাৎ ক্রোমোজোমাল প্রোটিনের ব্যাপারে জানার জন্য আমরা ওয়েস্টার্ন ব্লটিং টেকনোলজি ব্যবহার করি। এছাড়াও আছে আরডিএনএ। আরডিএনএ মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। কোনো ডিএনএর গঠনে, মানে কোনো যদি রোগ থাকে, জেনেটিক রোগ, সেই জেনেটিক রোগটি সারাবার জন্য ওই অ্যাকচুয়াল ডিএনএটার কোনো অংশ কেটে বাদ দিয়ে অন্য কোনো ডিএনএ বসানোটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা বর্তমানে খুব চালু আছে। ঠিক আছে, তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা তোমরা নেটে সার্চ করলে অনেক কিছু জানতে পারবে। তো আজকে এই কোশ্চেনগুলোই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দাও। চ্যানেলটাকে ভালোবাসা দাও সাবস্ক্রিপশন মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।